পাতা ফাঁদে পা দেওয়ার সম্ভাবনা ছিল, যেটা কালকে দেখলাম কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে যেভাবে অত্যন্ত সুর নরম করলেন, আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুর যেভাবে নরম দেখলাম, তারা বুঝতে পেরেছেন একটাই মানে মানে পা কাটতে পারে একটাতেই, সেটা হলো রাষ্ট্রপতি শাসন। যদি এসআইআর নিয়ে সিএর মতন রাস্তায় নেমে যায়, মুর্শিদাবাদের মতন সিএতে যেমন মানে জ্বলছিল মুর্শিদাবাদ, ওইরকম যদি ঘটনা ঘটিয়ে দেয়, তাহলে কিন্তু আমি বলছি বিজেপি অ্যাডভান্টেজ অবস্থায় থাকবে। তৃণমূল কংগ্রেস সত্যি মনে প্রাণে চায় না যে মৃত ভোটারদের নাম বাদ যাক। তৃণমূল কংগ্রেস কিছুতেই চায় না যে 2 বা 3 জায়গায় নাম আছে প্রশান্ত কিশোরের মতন, এই নামগুলো বাদ দিতে চায় না। তৃণমূল কংগ্রেস কিছুতেই দ্বিজেন মুখোপাধ্যায়ের মতন গায়করা এসে ভোট দেবেন এটা চায়। ভোটার তালিকা সংশোধন করতে যদি সময় লাগায়, তাহলে অটোমেটিক্যালি সময় মতো নির্বাচন না হওয়ার জন্য রাষ্ট্রপতি শাসন জারি হবে, এবং সেই রাষ্ট্রপতি শাসন একদিন জারি হলে কিন্তু রাজ্যের পুরো গেমটাই চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যে ভরকেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়, মানে যে ক্ষমতা, রাজনীতির ক্ষমতা তুমি দেখছো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে, সেটাই বিজেপির দখলে চলে যাবে। একেবারে প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে, তার নাম একেবারে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টেও রয়েছে এবং বিহারের ভোটার লিস্টেও রয়েছে, এবং ঠিকানায় রয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়। কিভাবে দেখছেন এই বিষয়টি? তারাই আবার আর কি শাসক দলের পক্ষ থেকে আবার বলা হচ্ছে এসআইআর চায় না তারা। প্রশান্ত কিশোরের মতন প্রথিতযশা মানুষ, ওনার মতন অ্যানালিস্ট ভারতবর্ষে খুব কমই জন্মেছে। ফলে ওইরকম একজন প্রথিতযশা আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞের, রাজনীতি বিশ্লেষকের এবং নির্বাচন বিশ্লেষকের এবং স্ট্র্যাটেজিস্টের নাম দুটো রাজ্যে থাকা মানেই পশ্চিমবাংলার ভোটার তালিকা নিয়ে ছেলে খেলা হতো। পশ্চিমবাংলায় ভোটার তালিকা নিয়ে ছেলে খেলা হতো বা হয়েছে, এবং এটা আবার জোরালোভাবে প্রমাণ করে কেন নিবিড় ভোটার তালিকা সংশোধনী দরকার। প্রশান্ত কিশোর এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ভারতীয় রাজনীতিতে, যিনি মোদিকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে সাহায্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসাতে সাহায্য করেছেন, এরকম অজস্র লোককে মন্ত্রিসভায় মানে ক্ষমতায় আনার পেছনে তার চালিকা শক্তি আছে, তিনি চালিকা শক্তি ছিলেন। সেই মানুষটার নাম দুটো রাজ্যে ভোটার তালিকা আছে, দুরকম হতে পারে। একটা হলো তার জ্ঞানে হতে পারে, অজ্ঞানে হতে পারে। জ্ঞানে হলে প্রশান্ত কিশোর অন্যায় কাজ করেছেন, আর অজ্ঞানে হলে তো ভয়ঙ্কর। তাহলে বুঝতে হবে যে যা কারণ মানে রাম শ্যাম যদু মধু যার ইচ্ছা নাম পশ্চিমবাংলায় ভোটার তালিকায় না লেখা যায়, এবং এটা অবশ্যই শাসক দলের মদত না থাকলে এটা সম্ভব নয়। ফলে যদি প্রশান্ত কিশোর পশ্চিমবাংলায় যখন কাজ করছিলেন তখন যিনি ভোটার তালিকায় নিয়ে আসেন, আবার বিহারে তিনি যদি সেটা নাম মানে সেখানেও যদি নাম থেকে তখন থেকেই ছিল বা এখন আছে, তাহলে বুঝতে হবে যে প্রশান্ত কিশোর নিজে যদি করে থাকেন তাহলে একটা পরিষ্কার এটা হলো আইনগত অপরাধ তিনি করেছেন। আর যদি এবং তিনি প্রভাব খাটিয়েছেন, পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস যেহেতু শাসন ক্ষমতায় আছে তাদের হয়ে কাজ করছিলেন, তাদের প্রভাব খাটিয়ে তিনি নাম লিখিয়েছেন। আর না হলে পশ্চিমবাংলায় যে কোনো ব্যক্তি মানে যে কোনো নামে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, অর্থাৎ ভোটার তালিকার সামান্যতম বিশুদ্ধতা পশ্চিমবাংলায় নেই, এবং এই ভুতুড়ে ভোটারদের দিয়েই মানে অনুপস্থিত ভোটারদের দিয়েই, মৃত ভোটারদের দিয়েই, এ রাজ্যের বাইরে চলে যাওয়া ভোটারদের দিয়েই বা অনুপ্রবেশকারী ভোটারদের দিয়ে যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়, এবং তাদের জয়ের পেছনে এই ভুতুড়ে ভোটারের যে মূল মানে চালিকা শক্তি, এটা কিন্তু আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা পায়। ফলে প্রশান্ত কিশোরের মতন পৃথিবী যথা মানে যাকে সারা মানে কার্যত পৃথিবীর লোক চেনে যারা গণতন্ত্রে বাস করে, সেই রকম একটা মানুষের নাম পশ্চিমবাংলা ভোটার তালিকাতেও আছে, বিহারের ভোটার তালিকাতেও আছে। এটা আমি তোমায় বলছি কাকতালীয় যদি হয় তাহলে বুঝতে হবে পশ্চিমবাংলায় ভোটার তালিকা নিয়ে ছিনিমিনি খেলা যায়। আর যদি প্রশান্ত কিশোর নিজে করে থাকেন তাহলে বলতে হবে তিনি আইনগত অপরাধী ছিলেন। এসআইআর এর উদ্দেশ্য রিভিশন নয় এক্সক্লুশন, অভিষেক ব্যানার্জি আজকে একেবারে সাংবাদিক সম্মেলন করে বলেন। আপনারও কি একই মত? হ্যাঁ, রিভিশন মানে এক্সক্লুশন তো অবশ্যই,
এসআইআরের অবশ্যই একটা উদ্দেশ্য এক্সক্লুশন কাদের? পশ্চিমবাংলা ভোটার তালিকায় যে 16 লক্ষ মৃত ভোটার আছে তাদের নাম এক্সক্লুড করতে হবে, মানে তাদের নাম বাদ দিতে হবে। তাদের নাম বাদ দিতে হবে, মানে যারা মৃত ভোটার আছেন তাদের নাম পরিষ্কার বাদ দিতে হবে। ফলে এক্সক্লুশন তো বটেই, মানে বাদ তো দিতেই হবে। যে সমস্ত লোকের, এই যে প্রশান্ত কিশোরের মতন লোকের 2 জায়গায় 3 জায়গায় বা একাধিক জায়গায় নাম আছে, তাদেরকে বাদ দিতেই হবে। এটির জন্যই তো এক্সক্লুশন। অভিষেক ঠিক বলেছেন যে পশ্চিমবাংলায় এসআইআরের আরেকটা নাম হলো এক্সক্লুশন মৃত ভোটারের, এক্সক্লুশন হলো একাধিক নাম যাদের আছে তাদের, এক্সক্লুশন হলো যারা মানে স্থায়ীভাবে এ রাজ্য থেকে চলে গেছেন, এক্সক্লুশন হলো যারা নেপাল থেকে আসা অথবা বাংলাদেশ থেকে সম্প্রতিক আসা বাংলাদেশি আছেন। অর্থাৎ মানে আরও পরিষ্কার করে বললে যারা মানে বাংলাদেশ থেকে আসা যা অবৈধভাবে এসেছেন এই সাম্প্রতিককালে, অথবা নেপাল থেকেও এসছে। কিন্তু আবার আমি বলছি যে বিজেপির সাথে আমি ডিফার করি, বা আমি শুভেন্দু অধিকারীর সাথে একমত নই। আমি জলপাইগুড়ির ছেলে, আমি পরিষ্কার তোমায় বলতে চাই, জলপাইগুড়ি জেলা এবং দার্জিলিং জেলায় বেশ কিছু মানুষ এসছেন নেপাল থেকে। সম্প্রতি নেপালের অধিবাসী তারা জলপাইগুড়িতে এসে বসবাস করছেন, বা মানে দার্জিলিং জেলায় বিভিন্ন জায়গায় বসবাস করছেন। কেউ কেউ আবার তোমার আলিপুরের যে নতুন জেলা সেখানেও বসবাস করছেন। এমনকি কিছু ভুটানিজও আলিপুর জেলায় এসে বসবাস করছেন স্থায়ীভাবে, তারাও ভোটার লিস্টে নাম লিখিয়েছেন। ফলে এই যে অবৈধভাবে মানে বাংলাদেশ থেকে আসা, নেপাল থেকে আসা, ভুটান থেকে আসা, এই সবটা ধরতে হবে। ওই শুধু বাংলাদেশ বলে চিৎকার করলে হবে না। সুতরাং এই অবৈধদের নামও এক্সক্লুশন হবে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি একমত। এই এসআইআরের একমাত্র উদ্দেশ্য হলো এক্সক্লুশন। আর এই এক্সক্লুশন করতে চায় না তৃণমূল কংগ্রেস সত্যি মনে প্রাণে চায় না যে মৃত ভোটারদের নাম বাদ যাক। তৃণমূল কংগ্রেস কিছুতেই চায় না যে 2 বা 3 জায়গায় নাম আছে প্রশান্ত কিশোরের মতন, এই নামগুলো বাদ দিতে চায় না। তৃণমূল কংগ্রেস কিছুতেই দ্বিজেন মুখোপাধ্যায়ের মতন গায়করা এসে ভোট দেবেন এটা চায়। ফলে মৃত ভোটারদের রাখতে চান শাসক দল। কিন্তু আমি তোমায় বারবার বলছি যে নাম বাদ দেওয়ার ব্যাপারে তাদের তীব্র আপত্তি। কিন্তু ইলেকশন কমিশন বা আমরা মনে করি যে পশ্চিমবাংলার ভোটার তালিকা কিন্তু মূলত অবৈধ ভুয়ো ভোটারে ভরে গেছে। ফলে এটা কিন্তু বাদ যদি তুমি না দাও তাহলে বিশুদ্ধ একটা ভোটার তালিকা পশ্চিমবাংলায় তোলা যাবে না। মানে একটা উদাহরণ দিচ্ছি, সম্প্রতি আমি একটা সিপিএমের থেকে উদাহরণ দিই, একটা মানে ইলেকশন কমিশন উদাহরণ দিই। সিপিএম দলের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যাদবপুর বিধানসভা কেন্দ্রে, সুজন চক্রবর্তী নিয়েছিলেন। তিনি, এটা খবরের কাগজেও এসেছে, তুমি দেখেছো, 20,000-এর মতন অবৈধ ভোটার বা ভুয়ো ভোটারের নাম ওখানে আছে। মৃতর থেকে শুরু করে পার্মানেন্টলি চলে যাওয়া, একাধিক নাম থাকা, এরকম 20,000। তাহলে একটা বিধানসভা কেন্দ্রে 20,000 ভোটের থেকে কম ভোটে জয় পরাজয় হয়। তৃণমূল তো ওখানেই ভুয়ো ভোটারদের দিয়ে বিকেল 4টার সময়, যে শাসক দলের অ্যাডভান্টেজ, শাসক দল কেন চাইবে? এই ভুয়ো ভোটার যত থাকবে তাদের ততই মানে লাভ। তুমি যদি সম্প্রতি দেখে থাকো, কালীগঞ্জ, নদিয়ার কালীগঞ্জের যে নির্বাচন হয়েছিল, উপনির্বাচন, সেখানে ইলেকশন কমিশন কেবলমাত্র 8,000 মৃত ভোটারের নাম বাদ দিয়েছিল। 8,000। তাহলে এইভাবে তুমি যদি দেখো, তাহলে মৃত ভোটার, এ রাজ্য থেকে পার্মানেন্টলি চলে যাওয়া ভোটার, 2 বা 3 জায়গায় নাম আছে এমন ভোটার, এবং নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে আসা যে মানে অবৈধ ভোটার, মানে অবৈধ নাগরিক, সে যে ভোটার তালিকায় নাম লিখেছে, এদেরকে যদি তুমি বাদ দাও তাহলে 80 লাখের মতন লোক বাদ যাবে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন যে এই রিভিশনটা মূলত কারা কারা নাগরিক নয়, কারা কারা মৃত, কারা কারা স্থায়ীভাবে চলে গেছে, মানে এটা এক্সক্লুশনের প্রসেস। এই এক্সক্লুশনটা ইলেকশন কমিশন করে দেখাতে পারবে কি না, সেটাই হলো আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি যে ইলেকশন কমিশন এই এক্সক্লুশন প্রসেসটাকে মানে মানুষের সামনে হাজির করতে পারছে কি না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, মানে ইলেকশন কমিশনের কাছে চ্যালেঞ্জ পশ্চিমবাংলায় যেটা,
সেটা হলো যে ইতিমধ্যেই তুমি দেখেছো যে এসআইআর ঘোষণার আগেই তৃণমূল কংগ্রেস এর একের পর এক নেতা তারা যেমন বলেছে যে রক্তগঙ্গা বইয়ে দিব, রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন রক্তগঙ্গা বইয়ে দিব, তো মালদার এক মানে মন্ত্রিসভার সদস্য বলেছেন লণ্ডভণ্ড করে দিব, কেউ বলেছেন একজনের নাম বাদ গেলে চোখ উগড়ে দিব। তো এইরকম যেমন মানে বক্তব্য এসছে, আবার বিজেপির তরফ থেকে বলা হয়েছে 1 কোটি রোহিঙ্গাকে বাদ দিয়ে দেব। ফলে মানে ইতিমধ্যেই তপ্ত। এবং গতকাল ইলেকশন কমিশনের যে প্রেস কনফারেন্স, তাতে ভারতবর্ষের সব প্রথিতযশা সাংবাদিকরা প্রশ্ন তুলছেন। তারা বলছেন ইলেকশন কমিশনকে যে আপনারা কী করে নির্বাচন মানে কী করে এসআইআর করবেন, কী করে ভোটার তালিকা সংশোধন করবেন। পশ্চিমবাংলার নেতারা তো বলছে রক্তগঙ্গা বইয়ে দিবে, লণ্ডভণ্ড করে দিবে। ইলেকশন কমিশন কেবলমাত্র তাদের সাংবিধানিক এখতিয়ারের কথা বলেছেন। কিন্তু আমি মনে করি ইলেকশন কমিশন কিন্তু যেহেতু তার নিজস্ব কোনো স্টাফ নেই, অর্থাৎ এই দিল্লিতে যে ইলেকশন কমিশন কালকে প্রেস কনফারেন্স করলেন, জ্ঞানেশ কুমারের নিজস্ব কোনো স্টাফ নেই। এই মানে এসআইআরটা করতে হবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থেকে, রাজ্য সরকারের কর্মীরাই করবে। ফলে এখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তার দায় রাজ্য সরকারের, পরোক্ষভাবে রাজ্য সরকারের, প্রত্যক্ষভাবে ইলেকশন কমিশনের, পরোক্ষভাবে রাজ্য সরকারের। কারণ এই রাজ্য সরকারের কর্মচারীরাই, এটা মানুষকে বুঝতে হবে যে ইলেকশন কমিশন আমরা বলে চিৎকার করছি, ইলেকশন কমিশনের নিজস্ব কোনো কর্মী বাহিনী নেই। ইলেকশন কমিশন রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে এসআইআরের কাজ করে, ভোটের কাজ করে, সমস্ত কাজ করে। এমনকি সিও অফিস, মুখ্য নির্বাচন আধিকারিক, তিনিও রাজ্য সরকারের ক্যাডার থেকে নিয়োজিত। ফলে এই এসআইআর যদি পশ্চিমবাংলায় ঠিকমতো না হয়, তার দায় যেমন ইলেকশন কমিশনের প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, পরিষ্কার পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন? তাহলে তিনি যে কর্মী বাহিনী তৈরি করেছেন, তার সরকারের যে কর্মী বাহিনী আছে তারা এতটাই অকর্মণ্য যে তারা একটা সুষ্ঠুভাবে মানে এসআইআর করতে পারেনি। তারা আমরা কি চাইছি, ইলেকশন কমিশন কি চাইছে, তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক অন্তত তাত্ত্বিকভাবে কি চাইছে, তারা বলছে যে না, যেন অবৈধ ভোটারের নাম না থাকে বা বৈধ ভোটার যেন কেউ বাদ না যায়। এই কাজটা যদি করতে না পারে, তাহলে এর প্রত্যক্ষভাবে দায়বদ্ধতা যেমন ইলেকশন কমিশনের, পরোক্ষভাবে এর দ্বার কিছুতেই তৃণমূল কংগ্রেস অস্বীকার করতে পারে না। কারণ রাজ্য সরকারের এন্টার মেশিনারির উপর ভিত্তি করে ইলেকশন কমিশন এসআইআর করে। ফলে রাজ্য সরকারের কর্মচারীরা যদি ইনএফিসিয়েন্ট হয়, তারা যদি অদক্ষ হয়, সেই অদক্ষতার দায় পরোক্ষভাবে পশ্চিমবাংলা সরকারের উপরেও পড়ে, পশ্চিমবঙ্গের যে শাসক দল আছে বা শাসন ব্যবস্থা আছে তার উপরেও পড়ে। যেহেতু পশ্চিমবাংলাতে ধারাবাহিকভাবে গত কয়েক বছর মানে কোনো প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে হয় না, এখানে যেমন মানে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে জালিয়াতি হয়, এখানে যেমন পুরসভায় দুর্নীতি হয়, এখানে যেমন যে কোনো প্রশাসনিক কাজে জালিয়াতি হয়, দক্ষতার অভাব দেখা যায়, তার প্রভাব ইলেকশন কমিশনের যে কাজ করতে যখন যাবে রাজ্যের মানে কর্মচারীরা, তাদের কাজকর্মের মধ্যে থাকবে না তো? এটা আমার প্রথম প্রশ্ন, যে প্রশাসনিক অগোছাল অবস্থা, প্রশাসনিক অদক্ষতা, সেটা পুলিশ প্রশাসনের হোক বা সাধারণ প্রশাসনের হোক, বারবার পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে, যা নিয়ে সমালোচিত হচ্ছে পশ্চিমবাংলার সরকার। তাহলে সেই প্রশাসনকে নিয়ে ইলেকশন কমিশন আদতেও কোনো সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে তো? মানে সুষ্ঠুভাবে এসআইআরের কাজ পরিচালনা করতে আদতেও পারবে তো? আমার কিন্তু একটা ডাউট থাকছে। দ্বিতীয় যেটা, সেটা প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে রেখেছেন যে মানে সমস্ত সরকারি কর্মচারীরা অর্থাৎ বিএলওরা, আপনারা আমাদের সরকারের অংশ, আপনারা নির্বাচনের আগেও অংশ, পরেও অংশ। তাহলে সত্যিই যদি আগে মানে নির্বাচনের অংশ হয়, মানে তারা যদি রাজ্য সরকারের অংশ হন, অর্থাৎ বিএলওদেরকে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যে থ্রেটটা দিয়ে রেখেছে যে আপনারা কিন্তু ভুলে যাবেন না, আপনারা কিন্তু পশ্চিমবাংলা সরকারের অংশ, তার মানে কি পশ্চিমবাংলা সরকার মানে নির্বাচনের আগে পরে গল্পটাই হলো যে তোমরা যদি আমাদের কথা অবাধ্য হও, ইলেকশন কমিশনের কথা মতন সবসময় চলো, তাহলে কিন্তু তোমাদেরকে পরে বুঝে নিব, দেখে নিব। এই যে চ্যালেঞ্জটা, এই যে থ্রেটটা, এই থ্রেটের সামনে বিএলও
অ্যাসিস্ট্যান্ট ইয়ারোরা আদতেও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে তো? আদতেও আমাদের প্রশাসনের যারা দায়িত্বে আছেন, যারা এসআইআরের কাজ করবেন, তারা নিরপেক্ষভাবে এই কাজটা করতে পারবেন কি? আমার কিন্তু ব্যক্তিগতভাবে ডাউট আছে, পরিষ্কার করে ডাউট আছে, যে রাজনীতির চাপ এতটাই এখানে আছে, তৃণমূল কংগ্রেসের চাপ এতটাই আছে যে বিএলও ইয়ারও আদতেও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে কিনা, বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে পারবে কিনা, মৃতদের নাম বাদ দিতে পারবে কিনা, আই হ্যাভ ডাউট। তৃতীয় যেটা, যে দেখো কালকে ইলেকশন কমিশন তাদের আলোচনায় বারবার বলবার চেষ্টা করেছে প্রেস কনফারেন্সে, যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিরাদের গুরুত্বপূর্ণ, অর্থাৎ বুথ লেভেলে যখন বিএলওরা কাজ করবেন, তারা মানে রাজনৈতিক দলগুলোর যে প্রতিনিধি থাকবে, যাদেরকে আমরা বলছি বিএলএ, ব্লক বুথ লেভেল এজেন্ট পলিটিক্যাল পার্টির, তাদের উপস্থিতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্যে দুর্ভাগ্যের হলেও সত্যি যে তৃণমূল কংগ্রেস 100টা বুথের মানে 100% বুথের মধ্যে 98% বুথে এজেন্ট দিতে পারবে, 2% বাদ দিলাম কেন? পাহাড়ের বেশ কিছু বুথে পারবে না, সেই জন্য 2% বাদ দিলাম, নাহলে 98% বুথেই তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র প্রাধান্য রয়েছে। আর প্রধান বিরোধী দল বিজেপির কিন্তু 60%-র বেশি উপস্থিতি নেই বুথগুলোতে, তাহলে বাদবাকি 40% কে দেখবে? তৃণমূল কংগ্রেসও সেখানে দাপিয়ে বেড়াবে। বা সিপিআইএম দলে যদি দেখি, আজকে সাংগঠনিক শক্তি কমতে কমতে সিপিআইএমের দলে যে জায়গায় পৌঁছেছে, তাতে 40 থেকে 45% বুথে এজেন্ট বসাতে পারবে। বাদবাকি যখন নির্বাচনী ভোটার তালিকা সংশোধন হবে, সিপিএম তো বাদবাকি বুথে কোথায়? কংগ্রেস খুব বেশি হলে 25% বুথে উপস্থিতি দেখাতে পারবে, বাদবাকি বুথে কি হবে? যেখানে তৃণমূল কংগ্রেস এককভাবে থাকবে, সেখানে আদতেও ভোটার তালিকা সংশোধন হবে তো? সেখানে মৃত ভোটারদের নাম বাদ মানে দেবে তো? তৃণমূলের যে প্রভাবটা থাকবে, মানে একা যেই সমস্ত বুথে থাকবে, সেইখানে কে ক্রস চেক করবে? যেখানে 4টা রাজনৈতিক দল বা 3টে রাজনৈতিক দল বা নিদানপক্ষে 2টো রাজনৈতিক দলের প্রতিনিধিরা বুথ লেভেলে থাকবে, সেখানে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে সেখানে একটা ক্রস চেক হবে। সেখানে যদি কোনো ভুল থাকে, বিরোধী দলের এজেন্ট বলবে না এটা ঠিক নয়, এই লোকটা মারা গেছে। কিন্তু যেখানে তৃণমূল একাই এজেন্ট, যেখানে অন্য কোনো রাজনৈতিক দলের পলিটিক্যাল এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, সেই সমস্ত বুথগুলোতে কি হবে? সেখানে তো তৃণমূল একতরফাভাবেই কাজ করবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো যে দেখো বিএলওদের উপর এত চাপ, বিএলওরা কিন্তু, আমি যতটুকু গ্রাউন্ড রিয়ালিটিতে খবর পাচ্ছি, বিএলওরা কিন্তু নিজে দায়িত্ব নেবে না। এরা সমস্ত মানে তৃণমূল কংগ্রেসের মানে প্রভাব দ্বারা প্রভাবিত হতে বাধ্য। দেখো এদের কাঁধে একাধিক মাথা নেই, 2-1জন ব্যতিক্রম থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ভয় পায়। সরকারি কর্মচারীরাও ভয়ে ভীতিতে সন্তুষ্ট হয়ে কাজ করে, নাহলে ভোটের সময় লুট হয় কেন? ভোটের সময় জালিয়াতি ভোট পড়ে কেন? ভোটের সময় প্রক্সি ভোট পড়ে কেন? ওই লোকগুলোই তো ভোটের সময়ও ভোটের কাজ করে, যারা এসআইআর কাজ করবে। তাহলে এই হয়, তার কারণ হলো যে মানুষ একটা বন্দুক কিন্তু অনেক হাজার মানুষকে আটকে রাখতে পারে, এতটাই মানে আমরা ভয় পাই। ফলে আমি তোমাকে যেটা বলতে চাইছি, যে শেষ পর্যন্ত বিএলওদের অবস্থা কিন্তু চিড়েচিপ্টের মতন। এই বিএলওরা কিন্তু দায়িত্ব নেবে না, এরা কিন্তু কাগজপত্র যা আসবে তা বিডিও অফিসে জমা দিবে, বিডিও যা সিদ্ধান্ত নেবে, বিডিও মানে অ্যাসিস্ট্যান্ট ইয়ারও। ফলে বিডিও অফিসগুলো পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের অধীনে, আর এসডিও অফিসগুলো তৃণমূল কংগ্রেসের অধীনে। ফলে সেখান থেকেই রাজনীতির চাপে শেষ পর্যন্ত আমরা এমন দেখব না তো, যে ইলেকশনের সময় যেমন ইলেকশন হয়ে গেল, তারপরে আমরা গণনা করি যে ভাই ভোট তো ঠিক মতন হলো না, ডায়মন্ড হারবারে 7,25,000 ভোটে কী করে তৃণমূল জিতলো। এরকম হবে না তো, যে দেখা গেল 3 মাস পরে যখন ফাইনাল ভোটার তালিকা সংশোধন হলো, দেখা গেল যে মৃত ভোটারও আছে, এ রাজ্য থেকে পার্মানেন্টলি চলে যাওয়া ভোটারও রয়ে গেল বহু জায়গায়, তারপরে দেখা গেল যে 2 বা 3 জায়গায় নামও রয়ে গেছে, আবার জেনুইন ভোটারের নামও বাদ গেছে। এরকম কিছু হবে না তো? এবং সর্বোপরি আমি তোমায় বলছি যে এটার রাজনীতির প্রভাব কিন্তু বুঝতে হবে। মানে বিজেপি দুহাত তুলে লাফাচ্ছে যে এসআইআর হয়ে গেল যেন অ্যাজ ইফ জিতে গেল। এর ফল আউটটা কিন্তু বিজেপি কখনোই ভাবতে চাইছে না। বিজেপি কিন্তু কেবল সামনে 2 দিন দেখছে, মানে একদম
3 মাস পরে অর্থাৎ 90 দিন পরে যখন পার্মানেন্ট ভোটার তালিকাটা তৈরি হবে, তাতে কি থাকতে পারে সেটা আন্দাজ করতে পারছে না। তার রাজনৈতিক শক্তির কনটেক্সটে সে বুঝতে চাইছে না। এবং শেষ পর্যন্ত এসআইআরে জিতে যাব যে গল্প শোনাচ্ছে, সেটা যদি বুমেরাং হয় তাহলে নির্বাচনের আগে বিজেপির কাছে কোনো ইস্যুই থাকবে না। কারণ এই এসআইআর করে ভোট পর্যন্ত যেভাবে মানে রাজনৈতিক তরজা চলবে, সেই রাজনৈতিক তরজার মধ্যে হারিয়ে যাবে 26,000 শিক্ষকের চাকরি হারানোর গল্প, সেখানে হারিয়ে যাবে একের পর এক দুর্নীতির গল্প, সেখানে হারিয়ে যাবে তৃণমূল কংগ্রেসের অন্যায় অবিচার অত্যাচারের গল্প, সেখানে হারিয়ে যাবে যে এখানে যে শিল্পায়ন হয়নি, এখানে যে 2 কোটির উপর বেকার, এখানে যে বৃদ্ধদেরকে ছেলে মেয়ে বাইরের রাজ্যে বৃদ্ধদের অসহায় থাকতে হয়, এই সমস্ত সব কিছু হারিয়ে যাবে। 15 বছর শাসন করবার পরেও তৃণমূল কোনো ইস্যুর উপর দাঁড়িয়ে নির্বাচন করবে না, শুধু হিন্দু মুসলিমের উপর বা এসআইআরের উপর ভর্তি করে ভোটটা হয়ে যাবে। ফলে আমি তোমায় বলছি, বিজেপি বুঝতে পারছে না যে আদতেও এসআইআর কতটুকু দাঁড় করাতে পারবে বা দাঁড়াবে কি না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের আগে যেভাবে তীব্র বিরোধিতা করেছিলেন, তার নেতারা রক্তগঙ্গা বইয়ে দেওয়ার গল্প শুনিয়েছিলেন, এসআইআর গতকাল ঘোষণা হওয়ার পরে দেখবে তৃণমূলের গলার টোন নরম হয়েছে। তাদের সব নেতারা বলছে আইন হাতে নেবেন না, আপনাদের নাম যদি কারো বাদ যায় তাহলে আমরা আছি, আপনারা কিন্তু কখনোই আইন হাতে নেবেন না। এই যে কেন নরম হচ্ছে, তার কারণটা হলো তৃণমূল অন্তত একটা জায়গায় বুঝেছে যে এসআইআরে কোনো নাম বাদ না গেলেও কিচ্ছু যায় আসে না, মানে কেউ কিছু করতে পারবে না। কিন্তু এসআইআরের গণ্ডগোলে যদি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, এসআইআরের গণ্ডগোলের জন্য যদি ভোটার তালিকা সংশোধন দেরি হয়ে যায় এবং মে মাসে যখন রাজ্য সরকারের আয়ু শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হবে। ভাই, ভোটার তালিকাটা যাতে হয় সেখানে বিরোধিতা করা যাবে না। ফলে প্রশাসনটাকে ব্যবহার করতে হবে। তাতে যদি যেমন গতকাল 500-র উপরে তুমি দেখেছো যে অফিসারদেরকে বদলি করা হয়েছে। এই অফিসার কারা? সুবিধে মতনই অফিসার বদলি করা হয়েছে। যেমন শোনা যায় আবার বলছি, মুর্শিদাবাদের যিনি ডিএম ছিলেন, তিনি এসআইআরের কাজের সাথে গভীরভাবে যুক্ত হয়ে পড়েছিলেন এবং যে সমস্ত বিএলওরা ট্রেনিংয়ে আসেনি বা তারা কাজ করতে অস্বীকার করে, তাদেরকে উনি শোকজ লেটার পাঠিয়েছিলেন। কি ডিএম শোকজ লেটার এত তাড়াহুড়া করে পাঠিয়ে দিচ্ছে? ইলেকশন কমিশনের লোক হয়ে যাচ্ছে, এই মুর্শিদাবাদের ডিএমকে চেঞ্জ করো। ফলে এই গল্পগুলো এর মধ্যে কতটা প্রয়োজনীয় ছিল আর কতটা রাজনীতির প্রয়োজনের ছিল, এই প্রশ্নটা আমি রাখতে চাই, খুব স্ট্রংলি রাখতে চাই। এবং একই সাথে তোমাকে আমি বলবো যে যেমন এসআইআর ঘোষণার আগে তুমি তৃণমূলকে দেখেছো রাজনীতির তরজার মধ্যে, আবার যখন একেবারে শেষ প্রান্তে আসবে তখন তৃণমূল আবার একটা নতুন রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করবার সম্ভাবনা আছে। কী রাজনৈতিক ন্যারেটিভ? এর সম্ভাবনার কথা বলছি একজন রাজনীতি চর্চাকারী হিসাবে, যে মতুয়াদের কিছু নাম বাদ যাবে বা বাদ দেওয়া হলো। মতুয়াদের নাম বাদ দিল কে? নরেন্দ্র মোদী ছাড়া আবার কে? মতুয়াদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে দিতে পারে যে মতুয়াদের নাম বাদ গেল কেন, বিজেপি জবাব দাও। একইভাবে যেহেতু ইনোমেটার তৃণমূলের অধীনে, যেহেতু বিএলও বা প্রশাসনটাই তৃণমূলের অধীনে, মানুষ তো মনে করবে যে এই এন্টার কাজটা ইলেকশন কমিশন করে। আমি আবারও তোমার মাধ্যমে দর্শকদের বলছি, এই কাজটা ইলেকশন কমিশন প্রত্যক্ষভাবে করতে পারে না। এটা যেটা করে সেটা হলো রাজ্য সরকারের কর্মচারীদের উপর নির্ভর করে ইলেকশন কমিশনকে করতে হয়। দিল্লির পরে আর ইলেকশন কমিশনের কোনো স্টাফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট নেই। অর্থাৎ ওই যে জ্ঞানেশ কুমারের সরাসরি কোনো কর্মী বাহিনী পশ্চিমবাংলায় নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে রাজ্য প্রশাসনের উপর বা এসআইআরের সময় এই বিএলও ইআরওদের উপর। এইবার আমি তোমায় বলছি যে তুমি যেমন মতুয়া দেখলে, দেখা গেল যে উত্তরবঙ্গে যেহেতু ভোট বেশিরভাগ পায় তোমার গিয়ে রাজবংশী কমিউনিটির, রাজবংশীদের কিছু নাম বাদ দেওয়া হলো, দিয়ে উত্তরবঙ্গে বড় বড় মিছিল বেরোলো, রাজবংশীদের নাম বাদ গেল কেন? বিজেপি সরকার জবাব দাও, নরেন্দ্র মোদী সরকার জবাব দাও। আবার আদিবাসী এলাকায় কিছু নাম বাদ দিয়ে বলতে পারে আদিবাসী এলাকায়
নাম বাদ গেল কেন, আদিবাসীদের নাম বাদ গেল কেন, বিজেপি জবাব চাই জবাব দাও, নরেন্দ্র মোদী জবাব চাই জবাব দাও। আমি বলছি এই ন্যারেটিভটার জবাব দেওয়ার তখন অবস্থা আর বিজেপির থাকবে না নির্বাচনের 1-1.5 মাস আগে। ফলে আমি তোমায় বলছি যে প্রতি মুহূর্তে যে ধরনের প্রতিনির্মাণ তৃণমূল কংগ্রেস এই এসআইআরকে নিয়ে করছে বা করবে, তার আন্দাজ করার ক্ষমতা শুভেন্দু অধিকারীর নেই, সেটা আন্দাজ করার ক্ষমতা বিজেপির নেতাদের নেই। ফলে আমি তোমায় বলছি একমাত্র পাতা ফাঁদে পা দেওয়ার সম্ভাবনা ছিল, যেটা কালকে দেখলাম কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে যেভাবে অত্যন্ত সুর নরম করলেন, আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুর যেভাবে নরম দেখলাম, তারা বুঝতে পেরেছেন একটাই মানে পা কাটতে পারে একটাতেই, সেটা হলো রাষ্ট্রপতি শাসন। যদি এসআইআর নিয়ে সিএর মতন রাস্তায় নেমে যায়, মুর্শিদাবাদের মতন সিএতে যেমন জ্বলছিল মুর্শিদাবাদ, ওইরকম যদি ঘটনা ঘটিয়ে দেয়, তাহলে কিন্তু আমি বলছি বিজেপি অ্যাডভান্টেজ অবস্থায় থাকবে। সেখানে কিন্তু আমি বলছি নির্বাচনী তালিকা যদি পূর্ণাঙ্গ তৈরি না হয়, তার দায়টা কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরে পড়বে এবং রাজ্যে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং ভোটার তালিকা সংশোধন করতে যদি সময় লাগায়, তাহলে অটোমেটিক্যালি সময় মতো নির্বাচন না হওয়ার জন্য রাষ্ট্রপতি শাসন জারি হবে এবং সেই রাষ্ট্রপতি শাসন একদিন জারি হলে কিন্তু রাজ্যের পুরো গেমটাই চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যে ভরকেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়, যে ক্ষমতা, রাজনীতির ক্ষমতা তুমি দেখছো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে, সেটাই বিজেপির দখলে চলে আসবে। ফলে আমি তোমাকে পরিষ্কার করে বলছি, এসআইআরকে নিয়ে যে নতুন করে পুনর্নির্মাণ প্রক্রিয়া একের পর এক চলছে, সেটা কোথায় গিয়ে থামবে সেটা ভাবতেও আতঙ্ক রাখছে। শুধু একটাই আমি তোমায় বলবো, বহু বয়স্ক মানুষ তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। আজকে এক জায়গায় একজন মারা গেছেন, সেইটা নিয়ে এক ধরনের পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করছে। দেখো, মৃত্যু কী কারণে হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু বলা হচ্ছে যে এসআইআরকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে মারা গেছেন। আমি জানি না, আমি বলতে পারবো না সুইসাইড নোট সত্যি মিথ্যে না রাজনীতির নির্মাণ। আমি বলছি আমি কেন বিশ্বাস করি না পশ্চিমবাংলায় কোনো কিছুই, তার কারণটা হলো পশ্চিমবাংলাতে সব কিছুই নির্মাণ করা হয়, বিনির্মাণ করা হয়। ফলে রাজনীতির বিনির্মাণ বা প্রস্তুত তৈরি করা হয়। ফলে সেখানে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু প্রচুর যে সত্য মিথ্যা গল্প নতুন করে তৈরি হবে এবং এই তৈরিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বয়স্ক মানুষ, যারা এসআইআরের পরে নাম শুনেই আতঙ্কিত। তারা রীতিমতন দলিল দস্তাবেজ খোঁজার চেষ্টা করছেন, কেউ কাগজপত্র খোঁজার চেষ্টা করছেন। আমি তোমার মাধ্যমে দর্শকদের বলতে চাই, আপনার বাড়িতে যদি বাবা থাকে, বয়স্ক মানুষ থাকে, ইতিমধ্যেই আপনি কিন্তু টের পেয়ে গেছেন, বাবা ইতিমধ্যেই আপনাকে বলতে শুরু করেছে যে দেখ আমাদের ওই কাগজটা আছে কিনা, আমাদের সেই কাগজটা আছে কিনা, আমাদের ওই কাগজটা লাগবে কিনা দেখ। আর আপনি বিরক্ত হয়ে বলছেন রাখো তো তোমার ওই সব কাগজপত্র, এগুলো আপনি বলতে শুরু করেছেন। ফলে আমি বলছি যে বয়স্ক মানুষরা কিন্তু এসআইআরকে নিয়ে রাজনৈতিক দলগুলো যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে, এসআইআরকে নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস বা বিজেপির তরফ থেকে পরস্পর বিতর্কিত বক্তব্য আসছে, তাতে সাধারণ মানুষ অনেকে আতঙ্কিত, বিশেষ করে বয়স্ক মানুষরা। আমি তোমার চ্যানেলের মাধ্যমে সমস্ত পশ্চিমবাংলার নাগরিকদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা রাজনৈতিক নেতাদের মিথ্যে ভাষণে প্রভাবিত হবেন না। ইলেকশন কমিশন যেটা বলবে, তারা অন্তত সাংবিধানিক সংস্থা মিথ্যে কথা বলবে না, তাদের কথাটায় কিছুটা বিশ্বাস রাখুন। আর যেটা ইম্পর্টেন্ট, আপনার পাড়ায় যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তাদের সাথে কথা বলুন। নিশ্চয়ই আপনি জানেন আপনার পাড়ায় কে শুভবুদ্ধি সম্পন্ন লোক, যে আপনাকে ভুল পথে পরিচালিত করবে না। কিন্তু রাজনৈতিক নেতারা সবসময় মিথ্যে ভাষণ দেয়, ভুল ভাষণ দেয়, নতুন করে নির্মাণ করে, পুনর্নির্মাণ করে। ফলে আমরা রাজনীতি নেতাদের দ্বারা জানি প্রভাবিত খুব একটা না হই, সেটা আপনি কিন্তু দয়া করে মনে রাখুন। আরেকটা বিষয়, সেটা হলো যে দেখুন, 2002 সাল এর ভোটার তালিকায় আপনার নাম, আপনার বাবার নাম বা আপনার ঠাকুরদার নাম বা আপনার কোনো আত্মীয়র নাম যদি থাকে, তাহলে এন্টার পরিবারটাই কিন্তু আপনারা এসআইআরের কোনো ডকুমেন্টেশনের প্রক্রিয়ার মধ্যেই ঢুকতে হবে না। আবার বলছি, আপনার নাম অথবা আপনার নাম নেই, আপনার বাবার নাম অথবা আপনার বাবার নাম নেই, আপনার ঠাকুরদার নাম অথবা আপনার ঠাকুরদার নাম নেই, আপনার ঠাকুরদার ভাইয়ের নাম আছে,
এইভাবে কোনো না কোনো ফ্যামিলি রিলেশনে যদি আপনাদের ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলেই হয়ে গেল। এরপরে যদি কারো নাম না থাকে তাহলে 9টা যে ডকুমেন্টেশন আছে তার মধ্যে আমি জানি পশ্চিমবাংলায় অধিকাংশ মানুষের ডোমিসাইল সার্টিফিকেট থাকে, অধিকাংশ মানুষের মানে বার্থ সার্টিফিকেটের আছে, অধিকাংশ মানুষেরই ওই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে। ফলে তাদের কোনো আরও অনেক যে ডকুমেন্টের কথা, দলিল, আমি জানি কোনো না কোনো দলিল আপনাদের আছে, পর্চা আপনাদের আছে। ফলে কোনো চিন্তা আপনাদের কারণ নেই। একমাত্র চিন্তা যাদের আছে তারা ওপার থেকে মানে বাংলাদেশ থেকে আসা সাম্প্রতিক মানুষ যারা ভোটার তালিকায় নাম লিখেছেন কিন্তু ডকুমেন্টেশন ওইভাবে কিছু নেই, অথবা নেপাল থেকে এসেছেন অথবা ভুটান থেকে এসেছেন, তাদের কেউ কেউ হতে পারে। কিন্তু আমি নিশ্চিত তোমার চ্যানেলকে বলছি তারা কিন্তু মানে সাহস নিয়ে বিএলওর কাছে যাবেই না। তারা বলবে ভাই এমনি ভালো আছি, মানে রেশন কার্ড নিয়ে আছি, ভোটারের নাম থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না, আমরা এই দেশে আছি বাস, মানে ভোটার কার্ডে নাম আছে, তারপরে সমস্ত সরকারি সুযোগ সুবিধে পাচ্ছি, আবার খুঁচিয়ে ঘা করার দরকার নেই। যদি ভোটার কার্ডের নাম না থাকে কি যায় আসে, এটা তো আর এনআরসি না, নাগরিকত্ব পুঞ্জি নয়। ফলে মানে ভোটটা দিলাম না, এই রকম একটা সংখ্যা কিন্তু বড় সংখ্যা হবে। মানে যারা অবৈধভাবে এসেছেন, যাদের কাছে সেইভাবে কাগজপত্র নেই, তারা কিন্তু চ্যালেঞ্জই করবে না, তারা যাবেই না, তারা চুপচাপ বাড়িতে বসে থাকবে, কাজকর্ম করবে, আর যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পেয়েছে তারা চুপচাপ থাকবে। কারণ এনআরসি এটা নয়, মনে রাখবে। ভোটার তালিকায় যদি আমার ইচ্ছা আমি ভোটার তালিকায় নাম তুলতেও পারি, আমি ভোটার তালিকায় নাম নাও তুলতে পারি। ফলে এই সব রকম বিষয় আছে। আমি শুধু তোমার চ্যানেলের মাধ্যমে সমস্ত স্তরের মানুষকে অনুরোধ করব, দয়া করে আপনারা আতঙ্কিত হবেন না। আপনার রাজনৈতিক দলরা বিভ্রান্ত ছড়ালেও আপনি মানে বিভ্রান্ত হবেন না। এবং প্রত্যেকেরই উচিত এই সময়, আমি তোমায় বলছি, দেখো ইলেকশন কমিশন প্রথমেই ভুল করেছে। পশ্চিমবাংলার মতন রাজ্যে যেখানে প্রতিনিয়ত হিংসা হয়, রাজনৈতিক হিংসা হয়, সেখানে প্রত্যেকটা জেলায় একজন করে অবজারভার নিয়োগ করার উচিত ছিল। অর্থাৎ এসআইআর চালু করার আগে প্রত্যেকটা জেলার একটা মিনিমাম নিয়ন্ত্রণ বা চোখ রাখার জন্য একজন করে অবজারভার এই 3 মাসের জন্য নিয়োগ করা উচিত ছিল। ইলেকশন কমিশন যেটা করেনি, অন্যায় করেছে আমি মনে করি। এর জন্য অনেকটা সমস্যা হবে, যে মানে একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরিতে যেমন সমস্যা হবে, আবার কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটা তো দিল্লিতে বসে গণেশ কুমার বুঝতে পারবে না। ফলে ওনাদের নিজস্ব প্রতিনিধি বা অবজারভার থাকা উচিত ছিল। এই অবজারভার নিয়োগ না করতে পারাটা কিন্তু ইলেকশন কমিশনের অক্ষমতা বলে আমি মনে করছি। দ্বিতীয় যে বিষয়টা তোমাকে বলবো, যে দেখো এখানে যেহেতু রাজনৈতিক দলগুলোর সামর্থ্য সমান নয়, তৃণমূল কংগ্রেস অনেক বেশি সাংগঠনিক দিক থেকে শক্তিশালী, সে 98% বুথে এজেন্ট বসাতে পারবে, কিন্তু বিজেপি তো পারবে না। যদি সমান সংখ্যক মানে মানে রাজনৈতিক দলের প্রতিনিধি থাকতো, তাহলে কিন্তু দেখো কোনো জায়গায় যদি ভুল হয় বা কেউ যদি অন্যায়ভাবে কোনো নাম রেখে দিত, তাহলে ধরো বিজেপির যিনি বুথে বসতেন তিনি বলতেন যে এটা ঠিক নয়, বা বিজেপির না বললে সিপিএমের বলতো যে এই লোকটিকে আমি চিনি, এই লোকটি মারা গেছে, তুমি কেন একে রেখে দিয়েছো। এখানে কিন্তু বহু সংখ্যক বুথে যেহেতু তৃণমূল কংগ্রেস একা প্রতিনিধি থাকবে, ফলে তৃণমূল কংগ্রেস তার মতন করে কিন্তু প্রভাব তৈরি করবার সুযোগ থেকে যাচ্ছে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে। বিশেষ করে সংখ্যালঘু মুসলিম এলাকাতে বিজেপির যেহেতু কোনো প্রতিনিধি থাকবে না, কারণ ওখানে বিজেপির পতাকা তোলারই লোক নেই। ফলে যেখানে বিজেপি বলছে 1 কোটি মুসলিমদেরকে বের করে দেওয়া হবে, 1 কোটি মুসলিম মানে তালিকা থেকে বাদ যাবে। আরে বাবা, তোমার এই তালিকা থেকে বাদ দেওয়ার মতন ক্ষমতা তোমার আছে? তৃণমূল কংগ্রেস একমাত্র যদি এজেন্ট থাকে, তিনি যা বলবেন সেই অনুযায়ী বিএলও কাকে রাখবে, কাকে বাদ দিবে, কি করবে না করবে, এটা হবে। এবং কোন ডকুমেন্ট আসবে না আসবে সেটা তো শেষ পর্যন্ত বৈধতা দিবে অ্যাসিস্ট্যান্ট ইয়ারোরা। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন, আপনারা দেখবেন একটি নামও যাতে বাদ না যায়। ফলে দিনের শেষে কিন্তু আমি তোমায় বলছি যে বিজেপি মানে এই বাংলাদেশ থেকে আসা মুসলিমদের মানে বাদ দেওয়ার কথা বলছে, সেই বাদ দেওয়ার মতো নজরদারি বা সাংগঠনিক শক্তি তাদের ওই সমস্ত এলাকায় নেই, অর্থাৎ সংখ্যালঘু এলাকায় নেই।
ফলে কতটুকু শেষ পর্যন্ত বিশুদ্ধ ভোটার তালিকা আমরা পাবো সেটা তো 7ই ফেব্রুয়ারি আমরা বুঝতে পারবো। কিন্তু আমার রাজনীতির যতটুকু অভিজ্ঞতা আছে তাতে কিন্তু আমার মনে হচ্ছে না যে একটা বিশুদ্ধ পূর্ণ মাত্রায় ভোটার তালিকা পাবো, বা রাজনীতির আকচাকচি বিতর্ক বা বড় ধরনের প্রশাসনিক গাফিলতি ছাড়া পশ্চিমবাংলাতে সুষ্ঠুভাবে নিখুঁতভাবে একটা বিশুদ্ধ ভোটার তালিকায় এসআইআরের মাধ্যমে হয়ে যাবে এমনটা একেবারেই আমার মনে হচ্ছে না। যদি হয় আমি ভীষণ খুশি হব।